সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন শেষ হয়েছে, এখন আলোচনায় স্থানীয় নির্বাচন। আপনাদের মনে কৌতূহল রয়েছে কবে থেকে এই স্থানীয় নির্বাচন শুরু হবে। আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মতে এই বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন শুরু হবে এবং স্থানীয় নির্বাচন শুরু হবে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে। প্রথমে 12টি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, এরপরে ধীরে ধীরে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে। অর্থাৎ 2027 সালের মধ্যে সবগুলো নির্বাচন, স্থানীয় পর্যায়ে সবগুলো নির্বাচন শেষ করা হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই স্থানীয় নির্বাচনে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় নির্বাচন, এগুলোতে কে কোথায় বিএনপির প্রার্থী হবে। আমি মোটামুটি 12টি সিটি কর্পোরেশন নিয়ে কথা বলবো, তবে আজকে কথা বলবো রাজধানীর 2টি সিটি কর্পোরেশন নিয়ে এবং এই 2টি সিটি কর্পোরেশনে বিএনপির কারা প্রার্থী হতে যাচ্ছেন। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, এই 2টা সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী তালিকায় কারা রয়েছেন এবং কারা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি 2 সিটি কর্পোরেশনে 3 জন করে 6 জনের একটি তালিকা করেছি। সেই তালিকা থেকেই আপনাদেরকে বলবো এর মধ্যে কার সম্ভাবনা বেশি সেটাও বলবো এবং আপনারাও মন্তব্য করে জানাবেন আসলে কারা এখান থেকে মেয়র পদে বিএনপির টিকিট পেতে যাচ্ছে, সেটা আপনারা মন্তব্য করে জানাবেন। প্রথমেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই দক্ষিণ সিটি কর্পোরেশনে একজনকে মেয়র হিসেবে বসিয়েছেন, অর্থাৎ প্রশাসক হিসেবে বসিয়েছেন, যিনি এই দাপ্তরিক কাজগুলো করবেন বা মেয়রের দায়িত্ব পালন করবেন এই সময় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত। তিনি হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং আমি যাদের নাম বলবো তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা হলেন তিনি, এবং তার সম্ভাবনা অনেক বেশি, কেননা তাকে হচ্ছে এই প্রশাসকের দায়িত্ব দেওয়ার পর এই হচ্ছে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে হচ্ছে তিনি সম্ভবত পরের সিটি কর্পোরেশন নির্বাচনে হয়তোবা দলের টিকিট পেতে যাচ্ছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কও ছিলেন। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব তারেক রহমান যে ঢাকা 17 আসনে যে নির্বাচন করেছেন গুলশানের যে এলাকাতে, সেখানে তিনি এই জনাব তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে ছিলেন। অর্থাৎ তার দলের কানেকশন বলেন, চেয়ারম্যানের সঙ্গে ক্লোজ কানেকশন বলেন, সব কিছুই তার রয়েছে এবং তিনি প্রশাসক হিসাবেও নিয়োগ পেয়েছেন এবং তার সম্ভাবনা প্রবল বলেই অনেকেই জানাচ্ছেন আমাকে। তো তিনি আসলে একটা মন্তব্য করেছেন, তিনি বলছেন দলের চেয়ারম্যান মনোনয়ন দিলে নির্বাচন করব, অতীতে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাছাড়া আমি দীর্ঘদিন রাজধানীর ঢাকার রাজনীতিতে যুক্ত, আশা করছি নাগরিক সেবা নিশ্চিতে অতীতের অভিজ্ঞতার আলোকে কাজ করতে পারবো। তবে এই সিটিতে আলোচনায় রয়েছেন আরও 2 জন, ঢাকা দক্ষিণ সিটিতে আলোচনায় রয়েছেন আরও 2 জন। এর মধ্যে একজনের নাম অনেক জোরে সোরে শোনা যাচ্ছে, তিনি হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের নামে তো ব্যাপক মামলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা খাওয়া নেতা হইলেন এই হাবিবুন নবী খান সোহেল, এবং ছাত্র দলের নেতারা, বিশেষ করে তরুণ নেতারা তাকে খুবই পছন্দ করেন তার বক্তব্যের কারণে, তার ত্যাগের কারণে এবং দলের প্রতি তার যে ত্যাগ, সেটার জন্য তাকে অনেকেই পছন্দ করেন। অর্থাৎ সব মিলিয়ে হাবিবুন নবী খান সোহেলও এই তালিকায় রয়েছেন এবং তাকেও করা হতে পারে এরকম জোরে সোরে শোনা যাচ্ছে, এবং ছাত্র দলের নেতারা নিয়মিতই হাবিবুন নবী খান সোহেলকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, তাকে যেন মেয়র পদে টিকিট দেওয়া হয়, বিএনপির যেন মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণে তিনিই হন এবং তিনি হলে যেন আর কেউ না দাঁড়ান, সেটাও হচ্ছে বলা বলি করছেন। তো তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, তিনি বলছেন যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, দল যাকে বলবে তিনি নির্বাচন করবেন। আমার কাছে মনে হচ্ছে একেবারে তাকে নিয়েও হচ্ছে দলের মধ্যে আলোচনা চলছে এবং তাকে মেয়র প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। এর বাইরেও আরেকজন রয়েছে, যিনি 2020 সালের যে সিটি কর্পোরেশন নির্বাচনে যে বিএনপি অংশ নিয়েছিল তখন বিএনপির প্রার্থী ছিলেন তিনি, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি এবার ঢাকা 6 আসন থেকে এমপি হয়েছেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমার কাছে একটা স্পষ্ট বার্তা ছিল যে হচ্ছে ইশরাক হোসেনকে এবার আর মেয়র পদে টিকিট দেবে না বিএনপি, অর্থাৎ বিএনপি বিকল্প কাউকে মেয়র পদে মনোনয়ন দিবে। সেই জায়গা থেকে ইশরাক হোসেনকে এমপি করেছে এবং পাশাপাশি অর্থাৎ এমপি মনোনয়ন দিয়েছে, পাশাপাশি তাকে হচ্ছে ওই প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাকে মন্ত্রণালয়ের দিকে ফোকাস করার জন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে আর সম্ভবত সিটি কর্পোরেশন নিয়ে আর না ভাববার জন্য এরকম একটা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তিনি যখন সিটি কর্পোরেশনের বিষয়াদি নিয়ে আলোচনা হচ্ছে, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিলেন তিনি ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচন করবেন, তখন এরপরে ইশরাক হোসেন স্ট্যাটাস দিলেন তিনিও ঢাকা দক্ষিণ থেকে নির্বাচন করবেন। অর্থাৎ এখানে বিএনপির এই প্রার্থী তালিকায় 3 জন রয়েছেন। তবে আমি যার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখি, সবার
সবচেয়ে বেশি আমি এগিয়ে রাখছি হাবিবুন নবী খান সোহেলকে। এবার আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানেও বিএনপির প্রার্থী তালিকায় ৩ জন রয়েছেন এবং এই ৩ জনের মধ্যে একজনকে করা হতে পারে। তার মধ্যে অন্যতম একজন হলেন যাকে ২০২০ সালে বিএনপি নমিনেশন দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন করার জন্য, আব্দুল আউয়াল মিন্টুর ছেলে, যিনি একবার মন্ত্রী হয়েছেন, তার ছেলে তাবিথ আউয়াল, যিনি বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাবিথ আউয়াল বলছেন, রাজধানী ঢাকা নিয়ে আমার নিজস্ব প্ল্যান রয়েছে। আগের নির্বাচনে ভোট কারচুপি করে শেষ রাতে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল, এটা দেশবাসী জানেন। এবার যদি হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করব। মেয়র নির্বাচিত হলে রাজধানীবাসীর প্রত্যাশা পূরণ করতে চায়। অর্থাৎ তিনি এই সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন এবং তিনি করতে চান, সেরকমই তিনি বলেছেন। অর্থাৎ দল যদি নমিনেশন দেয় তিনি নির্বাচন করবেন। সেক্ষেত্রে বাফুফের সভাপতির পদ যদি ছাড়তে হয় সম্ভবত তিনি সেটাও ছাড়বেন সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার জন্য। এর বাইরে আরেকটি আলোচিত নাম, যাকে বিএনপি প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটিতে প্রশাসক হিসেবে বসিয়েছেন, সেই শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জামাতের আমিরের সঙ্গে নির্বাচন করেছেন এবং নির্বাচনে পরাজিত হয়েছেন। এরপর আমরা দেখলাম তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে বিএনপি নিয়োগ দিয়েছে এবং এরপরেই শোনা যাচ্ছিল সম্ভবত শফিকুল ইসলাম খান মিল্টনকেই এর পরের যে সিটি কর্পোরেশন, অর্থাৎ আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সম্ভবত তাকেই টিকিট দিতে যাচ্ছে বা মনোনয়ন দিতে যাচ্ছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এবং নির্বাচন করে তিনি মানুষের সঙ্গে ব্যাপক জনসংযোগ করেছেন এবং তার একটা পরিচিতি নতুন করে তৈরি হয়েছে। তিনি দলের নেতা হিসেবে এমনিতেই পরিচিতি রয়েছে, কিন্তু তার বাইরেও নির্বাচন করার কারণে এবং জামাত আমিরের সঙ্গে লড়ার কারণে তাকে আলাদাভাবে দেশের মানুষ চিনেছে এবং সেই জায়গাতেও অনেকেই বলাবলি করছে তাকে যেন মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি আরেকটা কথা শোনা যাচ্ছে, অনেকেই বলছেন যে জামাতের আমির শফিকুল ইসলাম খান মিল্টনের কাছে হেরে গিয়েছেন, কিন্তু শেষ দিকে জামাতের আমিরকে জেতানোর জন্য তাকে পরাজিত করা হয়েছে। এটা মানুষ বলছে, আমি বলছি না, আমি মানুষের কথাটাই আপনাদের কাছে পৌঁছাচ্ছি। সেই জায়গায় রিওয়ার্ড হিসাবে তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে এবং পরবর্তীতে হয়তো নমিনেশন দেওয়া হতে পারে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আরেকজনের নাম শোনা যাচ্ছে এখানে যাকে প্রার্থী করা হতে পারে, তিনি হলেন ঢাকা 11 আসন থেকে নির্বাচন করা এম এ কাইয়ুম, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। এবং তিনি নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচন করেছেন, অল্প কয় ভোটে তিনি সেখানে পরাজিত হয়েছেন এবং নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে এমপি হয়েছেন। শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে প্রার্থী হিসাবে যেন দেওয়া হয় বা নমিনেশন যেন দেওয়া হয়, এরকম প্রত্যাশা কেউ কেউ করছেন। অর্থাৎ এখানে যে এম এ কাইয়ুম, তাবিথ আউয়াল, তারপরে শফিকুল ইসলাম খান মিল্টন, এরকম এই 3 জন থেকেই একজনকে প্রার্থী করবে বিএনপির প্রার্থী তালিকায় ওই 3 জন। শেষ দিকে হয়তো এখনও তো কিছু সময় রয়েছে, প্রায় 7-8 মাসের বেশি সময় রয়েছে, এই সময়ে হয়তো আরও কারো নাম ঢুকে যেতে পারে। তবে আপাতত সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এই নামগুলো। এম এ কাইয়ুমের নাম আলাদাভাবে আলোচনায় আসার অন্য আরেকটি কারণ রয়েছে, যেই কারণটি শফিকুল ইসলাম খান মিল্টনের ক্ষেত্রে এসেছে, যে নাহিদ ইসলাম নাকি এম এ কাইয়ুমের কাছে পরাজিত হয়েছে, কিন্তু নাহিদ ইসলাম একটি দলের প্রধান বিধায় তাকে সংসদে নিতে হবে, সেই কারণে হয়তো তাকে পরাজিত দেখানো হয়েছে এম এ কাইয়ুমকে। তার রিওয়ার্ড হিসেবে তাকে হয়তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মেয়র পদে নাকি নমিনেশন দিতে পারে, এরকম কথাও কেউ কেউ বলছেন। যদি আমরা এম এ কাইয়ুমকে নমিনেশন দেয়, আমরা বা শফিকুল ইসলাম খান মিল্টনকে যদি নমিনেশন দেয় বিএনপি, সেক্ষেত্রে আমরা এই হিসাবগুলো মেলানোর চেষ্টা করব। এখন অগ্রিম বলা ঠিক হবে না এবং নির্বাচনকে এইভাবে প্রশ্নবিদ্ধ করাও আসলে উচিত হবে না। যে নির্বাচন হয়ে গেছে, মানুষ রেজাল্ট মেনে নিয়েছে, সেটা নিয়ে আসলে আর এই সব বিতর্কিত কথাবার্তা না বলাই ভালো। তবে অনেকেই এই কথাগুলো নিয়ে আলোচনা করছেন এবং বিএনপির ভেতরেই অনেক নেতারা, মধ্যম সারি, তারপরে তৃতীয় সারির অনেক নেতারাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, তারাই এগুলো বলাবলি করছেন, তারাই এগুলো ফেসবুকে দিচ্ছেন এবং তারাই এগুলো বিভিন্ন মন্তব্যের ঘরে লিখছেন। সেই জায়গা থেকে আমি বলছি, তবে এই 6 জনের থেকে আপনাদের পছন্দ কে, কোন সিটিতে কাকে প্রার্থী করা হইলে আপনারা মনে করেন যে ভালো হবে, বিএনপি জয়লাভ করতে পারে, সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।